এবং প্রবাসে যেসব মানুষ আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজ আমি একটা রোগী দেখছি। এই রোগীটার নাম পরিচয় দিতে পারছি না এই কারণে যে সে একটা ইয়াং ছেলে। এই ইয়াং ছেলে হওয়ার কারণে সে ভিডিও দিতে, তথ্য দিতে রাজি হয়েছে, কিন্তু অন্যান্য কারণে, সামাজিক কারণে তার চেহারা দিতে রাজি হয়নি। সে কথা বলবে। সে কুমিল্লা 14 গ্রামের ছেলে। সে আমার কাছে কেন এসেছে? আমার কাছে এসেছে আমার দুইটা ভিডিও অ্যানকোলাইজিং স্পন্ডেলাইসিসের উপরে দেওয়া ফেনীর ইসমাইল এবং গাজীপুরের মহসিনের দেওয়া ভিডিও দেখে সে অ্যানকোলাইজিং স্পন্ডেলাইসিসের একজন রোগী, সেই হিসাবে আমার কাছে সে এসেছে। সে ইতিমধ্যে হোমিওপ্যাথিক অনেক ডাক্তারকে দেখিয়েছে, যারা তাদের কাছে সে ওষুধ খেয়েছে। আমি সেই সব ডাক্তারের নাম বলতে চাই না, শুধু ওই সব বন্ধুদেরকে বলতে চাই আমার কাছে তাদের প্রেসক্রিপশন আছে। তারা DHMS, BHMS ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু তাদের কাছে দীর্ঘদিন ওষুধ খেয়েছে। সেখানে নাকি লাইন দিয়ে রুগীও আছে, বাট 1 মিনিট 2 মিনিট শুনে তারা অনেক কম পয়সায় চিকিৎসা করে থাকে, কিন্তু রুগী আরোগ্য হয় না। রুগী আরোগ্যের নিয়ম ওটি নয়। হানিম্যানের মূল বিষয় হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। কিন্তু তারা রোগের কথা শুনে যদি ওষুধ দেয় তাহলে রুগী ভালো হবে না। রুগী ভালো হলে তো এই রুগী আমার কাছে আসতো না, আমার ভিডিও দেখে আমাকে ফলো করতো না। একটি কথা, সেই জন্য হোমিওপ্যাথির যারা বন্ধুগণ আছেন তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক হিসাবে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে আপনাকে 1 ঘন্টা থেকে মিনিমাম 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা আপনার রোগ লিপি করতে হবে। রোগীর ইতিহাস জানতে হবে, রোগীর অতীত ইতিহাস, বর্তমান ইতিহাস, পিতামাতার ইতিহাস, দাদা দাদির ইতিহাস, নানা নানির ইতিহাস, মামা খালু, মামা ফুফু, এইসবের ইতিহাস আপনাকে জানতে হবে। অর্থাৎ দাদা দাদি, নানা নানি, মামা খালা, নানা নানি, মামা এবং খালা, এইসবের ইতিহাস। সে কিভাবে DNA এবং RNA থেকে রোগটি পাইল সেটা যদি আমি না জানি তাহলে আমি চিকিৎসা করতে পারবো না। অ্যানকোলাইজিং স্পন্ডেলাইসিস নাকি এর অন্য কোনো ভ্যারাইটিতে সে আক্রান্ত হয়েছে, তার পিঠে ব্যথা, না ঘাড়ে ব্যথা, না তার ডিস্ক সরে গেছে, সেটা আমি দেখব, এক্সরে দেখব, আমার বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তার অ্যালোপ্যাথি বন্ধুদের সাজেশন দেখব, তাদের চিকিৎসা দেখব, কিন্তু আমি ওষুধ দেব ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমার এই রোগীকে, এই রোগী তার জন্মগতভাবে কি ইতিহাস নিয়ে এসেছে, কি তার রোগ আছে, তার রোগের লক্ষণ কি, তার সেই রোগ কিসে কমে কিসে বাড়ে, ঋতুগত বিষয় কি, সেই সব দিকে আমি তার ওষুধ দেব। যেমন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোগীটার কথা আপনাদেরকে বলছি। এই রোগী হচ্ছে, তার বয়স মাত্র 23 বছর। সে গরম কাতর, বেশি ঠান্ডা বেশি গরম সহ্য করতে পারে না। যখনই আবহাওয়ার চেঞ্জ হয়, গরম থেকে ঠান্ডা কিংবা ঠান্ডা থেকে গরম, তখনই তার নাক বন্ধ হয়, তার নাকে শ্লেষ্মা ধরে, এবং এটা তার ছোটবেলা থেকেই আছে। বেশিরভাগ ক্ষেত্রে সে এই রোগ চিকিৎসার জন্য অনেক দূর গিয়েছে, অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু এখনো সে আরোগ্য হইতে পারেনি। তার ব্লাড গ্রুপ হচ্ছে B পজিটিভ, তার উচ্চতা হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, তার ওজন হচ্ছে 67 কেজি। এটা হলো তার অবয়বিক দৈহিক বর্ণনা দিলাম। দ্বিতীয় বর্ণনা হচ্ছে বংশগত। তার বাবার অ্যালার্জি জাতীয় খাদ্য, যেমন শিম, মসুর ডাল, পুঁই শাক, ভেন্ডি, এসব খেলে চুলকানি হয়। সুতরাং তার গায়েও চুলকানি আছে। প্রত্যেক বছর এই গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরমে আসলেই তার চুলকানি হয়, এবং সে লোশন মাইখে রাত্রে ঘুমায়, সকালবেলা তার সেরে দেয়। এই যে লোশন ব্যবহার করছে, এই যে সে অ্যালোপ্যাথির যে অ্যালোট্রল বা অন্য এই অ্যালার্জির ওষুধ খাচ্ছে, সেটা তার দেহকে ধ্বংস করে দেবে। এখনো বিয়ে শাদী হয়নি, এরপরে যখন তার বয়স বেশি হবে, এই লোশন মাখার কারণে আমরা হোমিওপ্যাথি মতে তার লিভার যাবে, তার ডায়াবেটিস হবে, তার বংশে ডায়াবেটিস আছে,
তারও ডায়াবেটিস হবে। সুতরাং আমরা তার যাতে ইতিহাস দেখে তাকে চিকিৎসা করলে সে যাতে সারা জীবনের মতো সেরে দেয়, সেই ব্যবস্থাই তো একজন হোমিওপ্যাথি করবে। হোমিওপ্যাথিরা ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করে, অ্যালোপ্যাথি বন্ধুরা জটিল কঠিন রোগের সাময়িক উপশম দেয়। তারা আমরা সমন্বিতভাবে চিকিৎসা করলে একটা রোগী ভালো হয়ে যাবে। সে ইতিমধ্যে 2025 সাল পর্যন্ত কোভিডের বুস্টার ডোজ সহ অনেকগুলি টিকা সে নিয়েছে। সে টাইফয়েডের টিকা নিয়েছে, সে কোভিডের টিকা নিয়েছে, সে লিভারের টিকা নিয়েছে, অনেক টিকা সে নিয়েছে। সুতরাং এই যে টিকা নিয়েছে, সেই টিকার সাইড ইফেক্টে তার বর্তমান অবস্থা হচ্ছে কিনা সেটা আমি রোগলিপি করেছি প্রায় 1 ঘন্টা ধরে। তারপরে আমি তার ওষুধ নির্বাচন করেছি। প্রথম ওষুধটি নির্বাচন করেছিলাম লাইকোপোডিয়াম, কিন্তু আমি তার লাইকোপোডিয়াম ওষুধটি দিতে পারি নাই। লাইকোপোডিয়াম সিলেকশন করেছিলাম, তার সে বলছে যে তার সিদ্ধান্তে সে অটল থাকে, সে গরম খাদ্য পছন্দ করে। হ্যাঁ, কিন্তু পরক্ষণে সে বলল যে আমার যে রোগ সেটা বাম দিকে বেশি, এবং ঘুম থেকে ওঠার পরে আমার রোগ বেড়ে দেয়, কিছুক্ষণ হাঁটা চলার পরে আমার রোগ কমে দেয়। সুতরাং আমি তাকে এখন সিলেকশন করেছি রাস্টক্স এবং ল্যাকেসিস। এটা যখন আমি চিন্তা করে থাকলাম, তখন সে আমাকে বলল মানে আমি তাকে 1 কাপ চা খাওয়ার অফার দিলাম। সে 1 কাপ চা নিয়ে সরাসরি আমরা যেভাবে কাপের গোড়ায় ধরে চা খাই সেইভাবে সে চা খাইল না। সে কি করলো, সে উল্টা দিকে ধরে যেখানে আমরা কাপটা ধরি সেই জায়গা ধরে চা খাচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি এখানে চা খাচ্ছ কেন? সে বলল যে স্যার, এইখানে তো আমি খাচ্ছি এই কারণে, ওই কাপের এই ক্লিপ ধরে যদি আমি চা খাই, এখানে হাজার বা শত লোক বা লক্ষ লোক অথবা 10-20 জন লোক এই জায়গা খেয়েছে, তারা আইটে করেছে, ওখানে মুখ লাগাইছে, সুতরাং আমি ওখানে চা খাবো না, আমি এইভাবে খাই। তাহলে বোঝা গেল সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুঁতখুঁতে স্বভাবের। অর্থাৎ আমি আর্সেনিকের কথা ভাবলাম। আমি আর্সেনিকের কথা ভাবা মাত্রই কিন্তু আর্সেনিক আমি দিলাম না, আমি আর্সেনিকের আর কি লক্ষণ আছে সেদিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তাকে বললাম যে তুমি কি তোমার বিছানাপত্র কি ঝাড়ে ঝুড়ে শোও, নাকি তুমি নিজে নিজে যেভাবে আছে সেইভাবে দিয়ে শুয়ে পড়ো? বললো যে না, আমি আমার বিছানা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর আমি শোবো। আচ্ছা, তুমি যখন বাসায় গিয়ে ভাত খাও বা হোটেলে খাও, তখন তুমি কিভাবে খাও? প্লেটটা যারা ধুয়ে দিছিল তাদের ধোয়াতেই খাও, না তুমি কি করো? তখন সে বলল যে আমি, আমার মা বাবাও যদি আমার প্লেট ধুয়ে দেয়, তারপরেও আমি প্লেট আর একবার ধোবো, ধুয়ে তারপরে খাবো। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে সে আর্সেনিকের রোগী, এবং শীতকালে যখন শীত আসছে তখন তার রোগ বাড়ে। সে যদিও বলেছে আমি গরম কাতর, কিন্তু গরম কাতরে তার সালফার, এই যে এতগুলি কথা এতক্ষণ বললাম, তাহলে মনে হচ্ছিল যে তার চুলকানি পাঁচড়া যেহেতু মলম দিয়ে সারাইছে, যেহেতু অ্যাসকাবয়েল দিয়ে সারাইছে, কিন্তু অ্যাসকাবয়েল নিয়ে আমি পড়ে আছি না, আমি তার চুলকানি চামড়ার কথা বিবেচনা করছি না। আমি বিবেচনা করে দেখলাম যে সে সালফারের রোগী কিনা। সে বলছে যে আমি 2-4 মিনিট গোসল করি, প্রতিদিন গোসল করি, কিন্তু 3-4 মিনিটের বেশি গোসল করি না, সেই জন্য আমি তাকে সালফারে গেলাম না। এবং আমি জিজ্ঞেস করলাম তোমার চুলকালি আরাম কেমন? বলছে খুব আরাম। রস বের হয় কিনা? বলে যে না, রস বের হয় না, রক্ত বের হয়। তাহলে আমি সালফারকে বাদ দিয়ে পেট্রোলিয়ামের দিকে গেলাম। তাহলে আপনারা দেখেন, আপনারা যদি এই রোগ লিপি করেন, আপনারা যদি ভালোভাবে রোগীর রোগলিপি পর্যালোচনা, পরিবীক্ষণ এবং গবেষণা করেন, তাহলে আপনার এখানে একটা ওষুধ আসবে। তার বাবা মার যেহেতু চুলকানি পাঁচটা বাবার আছে, সুতরাং আমি ব্যাসিলিনামের কথা চিন্তা করেছিলাম, কিন্তু তা আমি দিতে পারি নাই। এখন আমি তার রোগ এবং রোগী দুইটাকে বিবেচনা করেছি, এবং ইতিহাস থেকে আমি জানলাম যে অক্টোবর 23 থেকে সে বিভিন্ন অ্যালোপ্যাথি বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছে, সেখানে তাদের চিকিৎসা করেছে। ইভেন এখন বর্তমানে যে আপনার কি বলে এটারে, মাথায় শেক দেওয়া, কি বলে, ফিজিওথেরাপি, সে ফিজিওথেরাপিও 6 মাস নিয়েছে। সেই ফিজিওথেরাপিতেও তার কোনো উপকার হয়নি। তার HLA B27 এই ব্যথাতে সে দীর্ঘদিন যাবৎ ভোগ করছে। ওষুধ সে খেয়েছে, কয়েকটা ব্যথার ওষুধ খায়, সামান্যভাবে
ব্যথার ওষুধ খাইলে কিছু কমে, আবার তার যা তাই হয়। বড় বড় প্রফেসরের প্রেসক্রিপশন আমার কাছে আসে, সেই প্রেসক্রিপশন আমার কাছে সে দিয়েছে। আপনারা এখানে প্রেসক্রিপশন আমি এনেছি, প্রেসক্রিপশনটা এই আপনারা দেখছেন যে আমাদের দেশের গবেষণামূলক প্রতিষ্ঠান পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, আগে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, এখন আবার সেই পিজি নামেই চলছে। এই যে একটা প্রেসক্রিপশন, এই একটা প্রেসক্রিপশন এখানে টেস্ট করে বলেছে ফর HLA B27, তার এই ডিস্ক হয়ে গেছে। যাই হোক, আমি এখন তাকে ওষুধ দেব। আমি মাত্র একটি ওষুধ দেব, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অন দি বেসিস অফ দিস ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে। পরবর্তী ভিডিও দিয়ে আপনাকে জানাবো সে কি বলে। এখন তার কাছে 1 মিনিট শুনতে চাই, তোমার কথা বলো। বলো। আসসালামু আলাইকুম। আমি স্যারের একটা অনলাইনে ফেসবুকে ভিডিও দেখছিলাম, দেখি ওইভাবে স্যারের সাথে কন্ট্যাক্ট করছিলাম, করে স্যারের বাসায় আসছি। স্যারের সময় পায় না, ব্যস্ততার মধ্যে বাসায় আমাকে দেখছে, কিন্তু আমি অ্যালোপ্যাথিক অনেক মেডিসিন খেয়েছিলাম, কোনো পরিবর্তন হয় নাই। ওনারা আমাকে বারবারে বলতেছে সারা জীবন খেতে হবে, আর মেডিসিন খেলে কন্ট্রোলে রাখতে পারবো, নইলে আপনার জিনিসটা অনেক বেড়ে যাবে, এটাই বলছে। তো ইনশাল্লাহ আশা করি স্যারের মেডিসিন খেলে দেখা যাবে ইনশাল্লাহ আমার পরিবর্তন হয় কিনা। নেক্সট টাইম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। হোমিওপ্যাথি যে আপনি খেলেন, এর আগে যে হোমিওপ্যাথি খেয়েছেন, সেই হোমিওপ্যাথির কথা বলেন। হোমিও খেয়েছিলাম, কিন্তু ওইখানে কোনো পরিবর্তন দেখিনি। ওনাদের মেডিসিন দীর্ঘ মনে হয় 2-3 মাস খাইছিলাম, ওই কোনো একটুও পরিবর্তন দেখিনি। রোগ লিপি করছে আমি যেভাবে করেছি? না, এমনিতে জিজ্ঞেস করছে সমস্যা কি, বলছি, সাথে সাথে মেডিসিন দিয়ে দিচ্ছে। তো সাথে সাথে হোমিওপ্যাথির ওষুধ দেওয়ার কোনো সিস্টেম হানিম্যানের আইডিওলজিতে নাই। আমরা রোগীর রোগলিপি করব, রেপার্টরি দেখব, রোগীর ইতিহাস দেখব, অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা করব, তারপরে আমরা ওষুধ দেব। ওষুধ একটাই হবে, একাধিক হবে না। এবং আমি সেই ভিত্তিতে ওষুধ দিলাম। আপনারা আগামী 1 মাস পরে বা 2 মাস পরে যখন সে এসে আমাকে বলবে যে তার রোগের কি হয়েছে, যদি বেশি হয়ে থাকে সেটারও ভিডিও দেব, যদি কম হয়ে থাকে সেটারও ভিডিও দেব। সকলকে ধন্যবাদ। আপনি কি মনে করছেন যে আপনি যে স্যারের কাছে আসলেন, আগে যে ডাক্তারগুলো দেখাইলেন, আমি আপনার নাম বলতে চাচ্ছি না, যে এখানে যে আপনি এর আগে যে ডাক্তার দেখাইলেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলেন, সেই হোমিওপ্যাথির যে ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার ছিল যারা, তাদের সাথে কথা বলে বা আজকে যে স্যারের কাছে আসলেন এর সাথে কথা বলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার তো একটা এখানে একটা বিশ্বাস আস্থা জমে যায় যে আমি একজন আগে ডাক্তার দেখাইলাম আর এখন একজন ডাক্তারকে দেখাইলাম, দুজন ডাক্তারের ভিতরে কি তফাৎটা আপনি পাচ্ছেন, আচরণ, বিশ্লেষণ, তার রাইটিং, এগুলোর ভিতরে সম্বন্ধে কিছু বলতেন আপনি? ইনশাল্লাহ আশা করি স্যারের কথাবার্তা হতে, রোগলিপি যেভাবে আমার নিচে, আশা করি ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আর একটা জিনিস আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলে শেষ করতে চাই। সে আমাকে বলেছে যে স্যার আমার আপনার ওষুধের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। আমি তাকে বলেছি যে না, ওষুধের প্রতি আস্থা আর বিশ্বাস রাখলে হবে না। আমি আপনাকে এখন ইঁদুর মারা বিষ খাওয়াই দেব, আর আজকে শুক্রবার মসজিদে যাই মাইকে ঘোষণা করে দেব যে আমি এই রোগীকে ইঁদুর মারা বিষ খাওয়াইছি। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করেন আর বলেন, বিশ্বাস রাখেন যে সে মরবে না। ইঁদুর মারা বিষ কি তার ছাড়বে? ছাড়বে না। সুতরাং আমার ওষুধ খেয়েছে, আমি রোগলিপি করে ওষুধ দিয়েছি, সেই ওষুধে রোগী সারবে, বিশ্বাসের কোনো প্রয়োজন নাই। হোমিওপ্যাথিতে বিশ্বাসের কোনো দরকার নাই। ওষুধে কাজ করলো কিনা, ফরেন পার্টিকেল মানব দেহে বডিতে গেল, ব্লাডকে পিউরিফাইড করবে, এটাই হোমিওপ্যাথির আইডিওলজি, এটাই হোমিওপ্যাথি ওষুধের নিয়ম। সব ওষুধের এই নিয়ম। সুতরাং ওষুধ দিয়েছি, রোগী আরোগ্য হবে, এটাই নিয়ম। আপনার বিশ্বাস করার কোনো দরকার নাই। ধন্যবাদ। ধন্যবাদ।